সবাইকে স্বাগতম। আজকে আমরা SN1 SN2 রিয়াকশানতে যে সাবস্টিটিউশন রিয়াকশনটা হয় সেই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করব। আজকে আমরা ইউনিটির মাধ্যমে বোঝার চেষ্টা করব কিভাবে SN1 SN2 রিয়াকশানতে বন্ড এনার্জি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিয়াকশন রেট কিভাবে লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করে সেইটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। SN1 SN2 রিয়াকশনে কি হয়, তোমরা দেখবে যে মিথাইল ক্লোরাইডকে অ্যাকোয়াস কেওইচ অথবা জলীয় কেওইচ সহকারে হিট করা হয় এবং তারপরে মিথানল তৈরি হয়। কি হয় অ্যাকচুয়ালি, সেল বন্ড ভেঙে নতুন ওইচ বন্ড তৈরি হয়। এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন, একটা গ্রুপ বেরিয়ে আরেকটা গ্রুপ ঢুকছে। এবং তোমাদেরকে পড়ানো হবে যে তোমরা যখন এই লিভিং গ্রুপটাকে চেঞ্জ করবে, ক্লোরো থেকে ব্রোমো থেকে আয়োডো করবে, তখন দেখবে রিয়াকশন রেট বাড়ছে। এবং সেখানে এক্সপ্লেনেশন দেওয়া হবে যে বন্ড এনার্জি বলতে আসলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমছে, তার জন্য রিয়াকশন রেট বাড়ছে। আজকে আমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা করব এমওটির মাধ্যমে। এমওটিতে বলা হয়েছে একটা ইউএস রুল একটা বলা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ইউএস রুল বলেছে দুটো অ্যাটম যখন ওভারল্যাপ করবে, তাদের মধ্যে এই যে ওভারল্যাপ হয়ে যে নতুন বন্ড তৈরি হবে, সেই বন্ডের স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করবে সেটা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছে ইউএস রুল। ইউএস রুল বলেছে যে দুটো অরবাইটালের যে অরবাইটাল যারা ওভারল্যাপ করে, দুটো অ্যাটমের যে অরবাইটাল, তাদের এনার্জিটাকে কম্পারেবল হতে হবে। মানে ওয়ান এসের সাথে ওয়ান এসের খুব ভালো বন্ডিং হবে, কিন্তু ওয়ান এসের সাথে থ্রি এসের ভালো বন্ডিং হবে না, কারণ ওয়ান এস এনার্জেটিক্যালি ডাউন হবে আর থ্রি এস এনার্জেটিক্যালি হায়ার হবে। তাহলে দুটো অরবাইটালে যদি এনার্জি ম্যাচ না করে তাহলে সেখানে ভালো বন্ডিং হবে না, সেই বন্ডটা খুব উইক হবে, এনার্জি ম্যাচ করতে হবে। সেকেন্ড বলা হয়েছে ওভারল্যাপ এক্সটেন্ড ম্যাক্সিমাম হতে হবে। ধরো একটা তোমরা যদি একটা গুড রিলেশনশিপের কথাই ভাবো, দুটো ছেলে মেয়ে, তাদের মধ্যে একটা মেয়ে ইন্ট্রোভার্ট, সে সিঙ্গেল, মানে সে একা থাকতে পছন্দ করে, আর একটা ছেলে সে একটা পার্টনার চাই বা সামথিং লাইক। তো দুজনের যদি ভাইব ম্যাচ না করে, দুজনের এনার্জি যদি ম্যাচ না করে, যে দুজন যদি না চায়, সেখানে কিন্তু তাহলে ভালো বন্ড তৈরি হবে না। দ্বিতীয় হচ্ছে ওভারল্যাপ। এবার ধরো একটা পাতলু একটা মোটা, দুজনের কম্বিনেশন ঠিক হয় না, দুজনকে বডি রেশিওটাও সেম হতে হবে। তাহলে ওভারল্যাপ এক্সটেন্ড বলতে বোঝানো হচ্ছে দুটো মানুষের সাইজ রেশিও একটা মানে সেম হাইটের হতে হবে। একটা এই হাইটে একটা এই হাইটের হলে সেখানে কিন্তু ওভারল্যাপ মানে ভালো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ কিছুই হবে না। তার জন্য বলা হচ্ছে ওভারল্যাপ এক্সটেন্ড। দুটো মানুষকে মোটা পাতলুর যেন জুটি না হয়, মোটা মোটা অথবা পাতলা পাতলা যেন এইভাবে হয়, তাহলে সেখানে ওভারল্যাপ ইন্টিগ্রালটা বেশি হবে, এক্সটেন্ড বেশি হবে, ভালো বন্ডিং তৈরি হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে এইচ এফ এবং এইচ আই, কোন বন্ডটা বেশি শক্তিশালী। তো এখানে কি হবে, এটা এইচ এফ মলিকিউলটাতে ওয়ান এস হাইড্রোজেনের ওয়ান এস অরবিটালের সাথে ফ্লোরিনের টু পি অরবিটালের ধরো ওভারল্যাপ হচ্ছে, এদের সাইজ কম্পারেবল, কিন্তু হাইড্রোজেনের ওয়ান এর সাথে যখন আয়োডিনের টু পি অরবিটালে ওভারল্যাপ হবে, সেটা সাইজে অনেক বড়, তার জন্য খুব সামান্য একটা ওভারল্যাপ হবে, বন্ডটা খুব শক্তিশালী হবে না। তো ওভারল্যাপ ইন্টিগ্রেটের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এইচ এফ বন্ড বেশি শক্তিশালী এইচ আই থাকতে, কারণ এইচ আই বন্ডটাতে ওভারল্যাপ এক্সটেন্ড খুবই কম। এবার হচ্ছে সিমেট্রি দুজনের সেম হতে হবে, একজন কালো একজন ফর্সা যদি হয় তাহলে সেখানে ভালো ম্যাচ হবে না। তার জন্য বলা যায় সিমেট্রি, দুজনকে সিমিলার কাইন্ড অফ ভাইব বা মেন্টালিটি হতে হবে, তাহলে সেখানে ভালো বন্ডিং হবে। তাহলে তোমরা যদি বোঝার চেষ্টা করো ইউএস রুলটা কিভাবে বন্ডিংটাকে এক্সপ্লেন করছে, দুটো মানুষের মধ্যে যে বন্ডিংটা হচ্ছে, সেই দুটো মানুষের ক্যারেক্টার যদি সেম না হয়, দুজন যদি লয়াল না হয়, তাহলে সেটাকে এনার্জি লেভেলের সাথে কম্পেয়ার করতে পারে। দুজন মানুষ যদি লয়াল না হয় তাদের মধ্যে সম্পর্ক হবে না, কারণ একজন হয়তো 10টা ছেলের সাথে রিলেশনশিপ রাখে, একটা ছেলে হয়তো একটা মেয়েকে প্রায়োরিটি দিতে চায়, সেক্ষেত্রে রিলেশনশিপ হবে না। তাহলে দুজনের এনার্জিটাকে সেম হতে হবে,
বা তোমরা বলতে পারো একজন গরিব বাড়ির ছেলে যদি সে প্রধানমন্ত্রীর মেয়েকে প্রপোজ করতে যায়, সেক্ষেত্রে কিন্তু হবে না বন্ডিং, কারণ দুজনের এনার্জি আলাদা, দুজনের মানি ম্যাটার্স, মানি স্ট্যাটাসটা কিন্তু আলাদা। ওভারল্যাপ ইন্টিগ্রালটা আমরা ওভারল্যাপটা কি বুঝলাম, দুজন মানুষ মোটা পাতলা, মানে একটা একদম ধরো 50 কেজি একটা ওজনের ছেলে, একটা 1 কেজি 1 কুইন্টাল 10 মানে 1.10 কুইন্টালের একটা যদি মেয়ের সাথে সম্বন্ধ হয়, ম্যারেজের কথা যদি বলো, সেক্ষেত্রে কিন্তু সম্বন্ধ তৈরি হবে না, কারণ ছেলে মেয়ের মানে হাইট বা বডি ওয়েটের খুবই ডিফারেন্স হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ মানে রিলেশনশিপ হবে না। আর সিমেট্রি অবশ্যই দুজনকে সেম গায়ের রং অথবা বিভিন্ন মেন্টালিটি সব দিক থেকে ম্যাচ করতে হবে, তাহলে কিন্তু বন্ডটা ভালো তৈরি হবে। তাহলে আমরা ইওএস দিয়ে বুঝলাম যে এইচ এফ যে বন্ডটা হয় সেটা কি হয় না, শক্তিশালী হয় কার থেকে, এইচ আই, কারণ এখানে সাইজ ওভারল্যাপ হচ্ছে না, ওভারল্যাপটা মিলছে না, কারণ দুজনের সাইজ ডিফারেন্স খুবই বেশি। আমরা এখানে সাইজ দিয়েই বলবো যে ওভারল্যাপ যত বেশি হবে বন্ড তত শক্তিশালী হবে, ওভারল্যাপ যখন বেশি হবে বন্ড তখন শক্তিশালী হবে, রেজাল্ট কি হবে, বন্ড স্ট্রং হবে। ওভারল্যাপ যত বেশি হবে বন্ড তত স্ট্রং হবে, এটাই আমরা আজকে ইউএস রুল থেকে বোঝার চেষ্টা করলাম, এবং এটার মাধ্যমে আমরা সবকিছু সামারাইজ করব। তাহলে আমরা কি শিখলাম, ওভারল্যাপ বেশি, ওভারল্যাপ যদি বেশি হয় তাহলে কখন ওভারল্যাপ বেশি হবে, যদি সাইজ কম্পেয়ারেবল হয়, সাইজ সিমিলার হয়, যদি সাইজ সিমিলার হয়, সাইজ সিমিলার হয় তাহলে কি হবে, ওভারল্যাপটা বেশি হবে, এবং তাহলে কি হবে, বন্ড স্ট্রেংথ বেশি, বন্ড আরো শক্তিশালী হবে, বন্ড এনার্জি স্ট্রেংথ বাড়বে, বন্ড স্ট্রেংথ বাড়বে। এইটুকু আমরা বুঝলাম। এবারে এই যে আমরা মিথাইল ক্লোরাইডকে কেওএইচ দিয়ে হিট করছি, কেওএইচ এবং হিট করার ফলে SN2 রিয়াকশন হয়, সেখানে CH3OH তৈরি হয়। এই রিয়াকশনটাতে তোমরা যদি দেখো, এই কার্বন হ্যালোজেন যে বন্ড, সিসিএল বন্ডটা, সেই সিসিএল বন্ডটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় না, কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজ, এই 4টা sp3 হাইব্রিড অরবাইট থাকে, প্রত্যেকটা হাইব্রিড অরবাইটের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালে বলা হয়। এই বন্ডটাতে কার্বন sp3 অরবিটালের সাথে ক্লোরাইড আয়ন বলতে পারবো, তো ক্লোরিন অ্যাটমের p অরবিটাল বললে হয়। এখন এই দুটো অরবিটালের ওভারল্যাপের ফলে নতুন সিগমা বন্ড তৈরি হয়, সিগমা সিসিএল বন্ড তৈরি হয়। আচ্ছা, বুঝলে তো, সিগমা সিসিএল বন্ড তৈরি হয়। এখন যখন তোমরা নিচের দিকে নামবে, ব্রোমিন নেবে, তখন কি হবে, তার সাইজটা বেড়ে যাবে, এবং যত সাইজ বাড়বে তত কি হবে, ওভারল্যাপটা কমে যাবে। তাহলে নিচের দিকে যখন নামবে তখন কি হবে, সাইজ, ওই হ্যালাইড আয়নের সাইজ বাড়ছে, তার জন্য কি হবে, ওভারল্যাপ কমে যাবে, তাহলে বন্ড উইক হবে, উইক বন্ড। তাহলে আমরা বুঝলাম যে নিচের দিকে যত আমরা নামবো, যেমন ক্লোরিন থেকে আমরা যখন ব্রোমিনে যাব বা আয়োডিনে যাব, তখন কি হবে, অরবিটালের সাইজ বড় হওয়ার জন্য ওভারল্যাপ কম হবে এবং বন্ডটা উইক হয়ে যাবে। সেটাই আমরা সামারাইজ করে লিখেছি যে আমরা যখন নিচের দিকে, যখন আমরা মিথাইল ক্লোরাইড এবং মিথাইল ব্রোমাইড এবং শেষে মিথাইল আয়োডাইড, এই 3টে মলিকুলের মধ্যে রিয়াকশন রেট কম পাবো, তখন আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো নিচের দিকে যত আমরা নামবো অরবিটালের সাইজটা ইনক্রিজ হবে, এই ওভারল্যাপ এক্সটেন্টটা কমে যাবে, বন্ড তত উইক হবে, আর বন্ড যত উইক হবে তার বন্ড ডিসোসিয়েশন, বন্ডটাকে ভাঙার জন্য এনার্জি কম লাগবে। তার জন্য SN1 অথবা SN2 যে কোনো রিয়াকশন রেটটা সবসময় অ্যালকিল আয়োডাইড CH3I এর ক্ষেত্রে কিন্তু সব থেকে হাইয়েস্ট হয়। তার কারণ আজকে আমরা কি বুঝলাম, কারণটা হলো কার্বন আয়োডিন যে বন্ডটা বা আয়োডাইড যে বন্ডটা, সেটা খুবই উইক হয়। উইক হওয়ার পেছনে কারণ কি, ইউএস রুল ফলো হচ্ছে না। দুটো কার্বন এবং আয়োডিনের মধ্যে বন্ড তৈরি হওয়ার সময় তাদের প্রথম কথা ওভারল্যাপটা খুবই কম, এবং সিমেট্রি এবং এনার্জি কোনো কিছু ম্যাচ হয় না। সেগুলো আমরা বলছি না, আমরা শুধু খুব সহজভাবে বোঝার জন্য বলবো, ওভারল্যাপ অরবিটালে ওভারল্যাপ খুব কম হওয়ার জন্য কার্বন আয়োডাইড বন্ডটা খুবই উইক হয়, এবং সেটা ভাঙার জন্য খুব কম পরিমাণে এনার্জি প্রয়োজন হয়। তার জন্য SN1 অথবা SN2 রিয়াকশনতে CH3I অথবা অ্যালকিল আয়োডাইড সব থেকে ফার্স্ট রিয়াকশন দেয়। তাহলে আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম এমওটির মাধ্যমে, যে SN1 SN2 রিয়াকশনের রেট অ্যাকচুয়ালি লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করে, কিন্তু কিভাবে ডিপেন্ড করে, লিভিং গ্রুপের বন্ড স্ট্রেংথের উপর, বন্ডটাকে ভাঙার জন্য কতটা এনার্জি তুমি ব্যয় করছো। এই যে হিট দেওয়া হয়েছে, হিট চিহ্ন দেওয়া হয়েছে, হিটটা হচ্ছে এনার্জি প্রোভাইড করছে রিয়াকশনটাতে।
এই হিট দেওয়া হলে এই বন্ডটা ভাঙবে, তখন নতুন একটা বন্ড তৈরি হবে। এর পরের দিন আমরা বুঝবো এই নিউক্লিওফাইল কেন এসএন টু রিঅ্যাকশনে ব্যাক সাইড অ্যাটাক করে, ব্যাক সাইডে কেন অ্যাটাক করে, ফ্রন্ট সাইড থেকে কেন অ্যাটাক করে না, সেটা আমরা বুঝবো। আর একটা জিনিস বুঝবো কেন এটা কার্বনের উপর অ্যাটাক করে। এটা তো OH মাইনাস, তো সিএল মাইনাস সিএল এর উপর অ্যাটাক করেও এই বন্ডটা বের করে যেতে পারতো, মানে আরেকটা যেটা পুরো হতে পারতো যে CH3 মাইনাস প্লাস সিএল, সরি OHCl, এই পুরোটা কেন হয় না। পরের দিন আমরা বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালের মাধ্যমে দেখবো SN1 SN2 রিঅ্যাকশনে কেন ব্যাক সাইড অ্যাটাক হয়। আজকে আমরা বুঝলাম অ্যালকিল আয়োডাইড কেন হাইয়েস্ট রেট দেয় SN1 অথবা SN2 রিঅ্যাকশনতে। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।